তাহলে ক্ষমতায় গেলে যদি শরিয়া আইন জামাত কায়েম না করে, তাহলে জামাত কি মুনাফিকি আইনে দেশ চালাবে? বাংলাদেশে হচ্ছে যে আপনি যাই করেন সেটাই খারাপ। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা কেন ট্রেড লাইসেন্স করবে, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে না, ও তো করতেই পারে। সালাউদ্দিন আহমেদের ছেলে না, তারা তো জমিদার, তারা তো করবে। আর তোরা তো বেটা হইতেছে ফকিরনি, তোরা কেন এগুলো করবি? এইটা হচ্ছে বাংলাদেশের ধরেন আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য ধরেন এনসিপি যেটাই করে সেটাই খারাপ। আমরা একটু রাজনীতির খবরেই ঢুকতে চাই রাশেদ খান আপনাকে দিয়ে। সেটি হচ্ছে আপনি গত শনিবার 8 আগস্ট একটি প্রোগ্রামে, ঝিনাইদহের একটি প্রোগ্রামে আপনি বলেছেন যে জামায়াতের পকেট ঢুকে গেছে এনসিপি। কেন আপনার কাছে তাই মনে হচ্ছে? দেখেন, এনসিপি তো তরুণদের একটি দল এবং তাদের অনেক সম্ভাবনা ছিল, এবং সেই সম্ভাবনা কিভাবে শেষ হয়েছে সেটি যদি আমরা দেখি যে ডাক্তার জারাদের মতো যারা যুক্ত হয়েছিল এনসিপিতে, তারা পদত্যাগ করার মধ্য দিয়ে কেন পদত্যাগ করলো? কারণ নাহিদ ইসলাম তাদেরকে কথা দিয়েছিল যে আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করব। যদি ওই সময় নাহিদ ইসলামের যে বক্তব্যগুলো জামাতকে নিয়ে আপনি স্মরণ করতে পারেন, তিনি বলেছিলেন যে এদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। কিন্তু আমি এবং এদেশের মানুষ অবাক হয়েছে যে সময় নাহিদ ইসলাম নিজেই জামাতের নেতৃত্বকে গ্রহণ করেছে। এবং এই যে 11 দলীয় জোট, সেই জোটে যদি নাহিদ ইসলাম নেতা হতেন বা এনসিপি এই জোটের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারত, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হতো বা আমরা ভিন্ন সুরে কথা বলতাম। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যারা বাংলাদেশের জন্ম চায়নি, সেই তাদের হাতে দেশ রক্ষার দায়িত্ব দিয়েছে এনসিপি এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে এনসিপি। এর কারণটা মূলত কি? দেখেন, নাহিদ ইসলামরা প্রকৃতপক্ষেই একটি নতুন দল এবং তাদের এজেন্ডা, কর্মসূচি একদম নতুন থাকবে। কিন্তু জামাত যে, আমি যদি এটাকে মানে শয়তানি বলতে চাই না, আমি বলতে চাই এমনভাবে একটি ফাঁদ সৃষ্টি করলো যে এনসিপি দল ঘোষণা যে সময় দিবে তার আগে যে সময় জাতীয় নাগরিক কমিটি গঠন করলো, সেই কমিটিতে অধিকাংশ জামাতের এবং শিবিরের লোকজন ঢুকিয়ে দিল। কারণ জামাত বুঝতে পারলো যে এই কমিটির লোকজন দিয়েই পরবর্তীতে দল গঠিত হবে। হ্যাঁ, এনসিপি সেটাই করেছে। এনসিপিতে 10% যদি একটু ভিন্ন চিন্তার মানুষ বা প্রগতিশীল মনা যুক্ত হয়ে থাকে ডাক্তার জারাদের মতন, তারা কিন্তু বের হয়ে গেছে যে সময় জামাতের পকেটে ঢুকে পড়লো এনসিপি। এখন এনসিপিতে যারা আছে, আমার কাছে মনে হয় যে ফরিদুল হক ভাইদের মতন খুব কম সংখ্যকই তারা কিন্তু একসময় জামাতের তীব্র সমালোচনা করেছে। জামাত জোটে যাতে এনসিপি না যায়, এই জন্য সরার, তুষার, সামন্তা, শারমিনরা দলের ভিতরে থেকেই প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, যেহেতু এনসিপির প্রায় 90% নেতাকর্মী জামাত এবং শিবিরের সাবেক কর্মী, সেই জায়গা থেকে নির্বাচনের আগে এনসিপির এই সকল জামাত এবং শিবিরের সাবেক কর্মীরা, নেতারা বাধ্য করেছে নাহিদ ইসলামকে জামাতে যেতে। এবং এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম তার যে বক্তব্য অতীতে দিয়েছিল জামাত সম্পর্কে, যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, কিন্তু মানুষ অবাক হয়েছে সেই নাহিদ ইসলাম এই ধরনের বক্তব্য দেওয়ার পরে তিনি নিজেই জামাতের বয়ান গ্রহণ করেছেন এবং এনসিপিকে জামাতের পকেটের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটু শেষ করি। এরপরে দেখেন, সংস্কারের কথা তারা বলছে যে এই জোট নাকি আসলে সংস্কারের জোট। নাহিদ ইসলাম দলের আহ্বায়ক হিসেবে নিজেই বলেছিল জামাত সংস্কারের নামে প্রতারণা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিল, জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে। তাদের নেতারা অনেক কথাবার্তা বলেছিল, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, জামাত মানচিত্রের জন্য হুমকি, জামাত দেশের জন্য হুমকি, জামাত ক্ষমতায় আসলে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, নানান কথাবার্তা বলেছিল, তাই না? এত কথা বলার পরে কি জামাতে যাওয়া যায়? এই জন্যই বলেছিলাম যে শুরুতে এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি করার আভাস জাতির সামনে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এনসিপি আসলে মূলত তারা দেখলো যে আমরা আসলে সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে পারি নাই, আমরা আমাদের এই প্রার্থীদেরকে নির্বাচনী খরচ কিভাবে দিব। শেষমেশ তারা জামাতের কাছ থেকে নির্বাচনী খরচ নেওয়ার শর্তে জামাতে জোট করেছে। তারা ভাবলো যে আমরা হয়তো এককভাবে কিছুই করতে পারবো না। দেখেন, এর মধ্যে দিয়ে মূলত এনসিপি প্রসঙ্গ টেনেছেন, আলোচনা তো চলবে। ফরিদুল হক, আপনি নিশ্চয়ই প্রত্যেকটি বক্তব্য শুনেছেন।
আপনারা দল চালানো বলেন, প্রার্থীর খরচ চালানোর জন্য কি জামাতের সাথে জোট করেছেন? এগুলো উনি অনেক আগে থেকেই বলে। এটা হচ্ছে যে ওই যে একটা ফর্মুলা আছে, ধরেন একটা মিথ্যা কথা যদি আপনি 1000বার বলেন মানুষ কখনো কখনো সত্য মনে করে। তো উনি অনেকগুলো মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন ধরেন একটা তথ্য যদি আমি বলি, যে উনি বলেছেন যে প্রার্থীদের কাছ মানে প্রার্থীদেরকে নির্বাচন করার জন্য টাকা খরচ দেওয়া, নিয়েছেন খরচ দেওয়া। আপনারা। তো আমার ধারণা এটা ওনার মাধ্যমেই এটা ব্যয় হয়েছে, মানে লেনদেনটা হয়েছে। নাহলে উনি কিভাবে জানতো? কারণ আমি এনসিপির কেন্দ্রীয় কমিটির লোক, আমি জানি না, কিন্তু উনি জানেন। আমি জানি। নিশ্চয়ই এটা ওনার হাত দিয়ে আমি এটা জানি। ব্যয় হয়েছে। ওনার আসলে এটা, এবং আমি আপনাকে উনি যেহেতু- চ্যালেঞ্জ দিচ্ছি। উনি যেহেতু এটা সরকার না, চ্যালেঞ্জ আমাকে দিতে হবে না। আপনি এখন খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনি এইটা আপনার জানা উচিত যে যিনি অভিযোগ দেন প্রমাণ করার দায়িত্ব তার। আমার এটা প্রমাণ করার দায় নেই। আপনি অভিযোগ দিয়েছেন, আপনি জাতির সামনে ওপেন করেন যে জামাতের লোকজন আমাদেরকে টাকা দিছে, কিংবা জামাত ইসলাম আমাদের লোকজনদেরকে নির্বাচন করার জন্য টাকা দিছে। যদি না দেন তাহলে আপনি এটা ভবিষ্যতে বলবেন কিনা, এটা আমি আপনার আপনাদের বিবেচনা। গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা বলে না তথ্য না, পেয়েছি। কথা বলার আপনি গুরুত্বপূর্ণ, সে তাহলে কথা রেকর্ড দেন অথবা কথার কোনো স্ক্রিনশট দেন। এগুলো তো আপনি ফাঁস করেন, আপনার তো অভ্যাস আছে। হ্যাঁ, তো সেটা আমি আপনি তো- করেন, কোনো আমি তো অসুবিধা এই নেই। আলোচনায় বলছি, আপনি কিন্তু জিজ্ঞেস করে আমি- দেখেন। আমার কাছে আমি এই কি বলবো যে এটা সর্বৈব একটা মিথ্যা কথা। ঠিক আছে, এই ধরনের কোনো শতভাগ সত্য কথা, আমি তথ্য চ্যালেঞ্জ প্রমাণ করে আমাদের কাছে দিচ্ছি। নাই। আপনি প্রমাণ করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করেন। আমি তো আপনাকে চ্যালেঞ্জ আচ্ছা, আরেকটা দিয়েছি, জিনিস জিজ্ঞেস বলছে করেন যে পার্টিতে। এই কি বলে এনসিপির 90% নেতাকর্মী হচ্ছে যে শিবিরের কিংবা জামাতের এবং সাবেক লোকজন। তাদের জোরের কারণে আপনারা না আসলে না, সেটা সেই জায়গাতে আমি পরে যাচ্ছি। কিন্তু আমার ধারণা, ওনাকে আমি তো জানতাম ওনার পদ হচ্ছে যে রাজনৈতিক সচিব। আমি যেটা বুঝতে পারতেছি, ওনাকে হয়তো বা আনঅফিসিয়ালি গোয়েন্দা সংস্থার কোনো একটা বড় দায়িত্ব দিয়ে রাখছে প্রধানমন্ত্রী। তাহলে উনি কিভাবে জানলো? আমিও এটা জানি না। অদ্ভুত ব্যাপার না? আমিও কিন্তু এটা জানি না, উনি জেনে ফেলছে এটা। আচ্ছা, যাই হোক, তবে আমি মূল কথা আমি যেটা বলতে চাই জামাত সম্পর্কে, কিংবা মানে ওনার একটা ধরেন একটা এই অ্যাপ্রোচ থাকে সবসময়, ওনারা নসিহত দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, নসিহত দেওয়ার একটা ধরেন সরকারি দলে আছেন যেহেতু, একটা নসিহত দেওয়ার একটা মানে আছেন। কিন্তু জামাত সম্পর্কে উনি যেহেতু বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, জামাত সম্পর্কে ওনাদের 30 বছর কোনো কথা বলা উচিত না। 40 বছর ওনাদের কোনো কথা বলা উচিত না। কারণ জামাতকে 76 সালে ওনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে পুনর্বাসন করছেন। 91 সালে ওনারা জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছেন। তারপরে 2001 সালে ওনাদেরকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন। 22 বছর ওনাদের সাথে জোটে ছিল। কয়েকদিন আগেও এই যে ধরেন যার নাম সবচেয়ে বেশি আলোচনায় আগামীকালকে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন জামাত নেতারা গণতন্ত্রের জন্য নিহত হয়েছেন। তা এখন উনি ধরেন আইসা জামাতের এখানে বিরাট বড় এন্টি জামাত হয়ে গেছে। এন্টি জামাত আমরা ছিলাম, এটা এখনো আছি। আমাদেরকে জামাতের সাথে জোট করতে বিএনপি আসলে বাধ্য করছে। কারণ সংস্কারের ইন্টেনশন যদি বিএনপির ঠিক থাকতো, তাহলে আমরা এই জোট আমাদের প্রয়োজন হতো না। কারণ আমাদের মাথায় সবসময় সংস্কারের জন্য আমাদের যাদের সাথে ঐক্য করা দরকার, সে কারণে আপনি খেয়াল করেন সমস্ত সংস্কারকে বিএনপি ভেস্তে দিছে। ইভেন গতকালকে মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ নতুন করে মন্ত্রিসভায় পাশ হলো না। মানবাধিকার কমিশন আইনটা হচ্ছে গুম অধ্যাদেশ এবং ওই যে জুলাই গণ অভ্যুত্থানের যে দায়মুক্তি যে আইনটা, এই দুইটা আইনের মাদার ল। মানবাধিকার কমিশন আইনটাকে 2009 সালে হাসিনা যেটা করছিল, যেটা হাসিনা কমিশন, হাসিনা মানবাধিকার কমিশন প্রথম বাংলাদেশে করতেছে 2009 সালে। ওই হাসিনা কমিশন করার পরে বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে গত 15 বছরে, হাসিনার 15 বছরে। সেই কমিশনের থেকেও একটা খারাপ কমিশন ধরেন বিএনপি এবার করলো। সেই কমিশনের থেকেও খারাপ কমিশন। ধরেন ওই কমিশনের 18 ধারায় লেখা ছিল যে আইনে যাহা কিছুই থাকুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী যেটা, তাদের ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে কি কমিশন সরকারের কাছে তখন আবেদন করতে পারতো। এইবারের আইনে কি করা হয়েছে জানেন? ওই আইন এবার হলো 19 ধারাতে আছে, এটা ওই 2026 সালের যে আইন, যে যাহা কিছুই থাকুক না কেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি কোনো মানে অভিযোগ থাকে, তাহলে ওই বাহিনীর কাছে আপনি যে আবেদন করবে কমিশন ওই বাহিনীর কাছে যে আবেদন করবে যে আপনারা আসলে তদন্ত করে বলেন যে আপনাদের লোকজন করেছে কিনা। খেয়াল করেন, আসলে শক্তিশালী বেশি কমিশন থেকেও। হ্যাঁ, আইন শৃঙ্খলা এক্স্যাক্টলি, আপনি একদম রাইট পয়েন্ট ধরেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কমিশনের থেকেও শক্তিশালী। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আপনি একবার একটু চোখ বন্ধ করে মনে করে দেখেন, বাংলাদেশের ইতিহাসে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার 98 থেকে 99% করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন আপনি আবার এই বাহিনীকে আরো আপনি শক্তিশালী করলেন। তো এই শক্তিশালী করার মধ্য দিয়ে আপনি এই যে ধরেন দীর্ঘ 1.5 দশকের যে জুলুমের মধ্যে আপনি ছিলেন, এই যে আপনার লোকেরা গুম হইলো, আপনার লোকেরা ক্রসফায়ার হইলো, আপনার লোকেরা ধরেন এই ধান খেতে ঘুমাইলো, ব্যবসা বাণিজ্য হারাইলো,
এইটা দিয়ে আপনি কি রেমেডি দিবেন? এই যে যে সংস্কার, সমস্ত সংস্কারকে এখান থেকে মানে ভেস্তে দিয়েছে। ভেস্তে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে যে সংস্কার চাইবে আমি তাকে সাথে নিয়ে সরকারকে চাপ দিব, লড়াই করব, প্রয়োজন হলে সরকারকে বাধ্য, মানে ওই সরকার যদি ওই জায়গায় যায় সরকারকে বাধ্য করার চেষ্টা করব। সেই জায়গা থেকে আমি সবাই আপনাদেরকে নিয়ে যেটা বলে যে আপনাদের নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের বিশাল সমর্থন ছিল এবং গণ অভ্যুত্থানের যে সময়টা থেকে শুরু করে সেখানে জামাতের সাথে যদি জোট না করলে আপনারা এককভাবেই তো আসলে না, নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলা নির্বাচনের জন্য তো আমরা খুব দল গড়ার পরে আমরা কয়েক মাস মাত্র সময় পেয়েছি। নির্বাচন করার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং সক্ষমতা দরকার ছিল, সে মানে দরকার, সেটা আমাদের হয়নি। সংগঠনের সক্ষমতা কি আপনাদের এখন তো আর ধরেন এই মুহূর্তে আর নির্বাচন নাই, তবে আমরা প্রস্তুতি মানে নিচ্ছি। স্থানীয় নির্বাচন আমরা এককভাবে করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কারণ স্থানীয় নির্বাচনগুলো তো ধাপে ধাপে হবে, বছরব্যাপী হবে। সো ওইটা আমরা এককভাবে করার প্রস্তুতি নিচ্ছি। আর সো ওইটা আমরা ওই সময় পুরো নির্বাচনটা এককভাবে করার মতো কোনো পরিস্থিতি তখন আমাদের ছিল না। আরেকটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটা এরকম, আপনি এখানে মাল্টি পার্টি নির্বাচন করতে পারবেন না। নির্বাচন হয় আসলে বেসিক্যালি দুইটা পার্টি, বাইনারি হয়ে যায় নির্বাচনের সময়। বিএনপি তো জোট করেছে, বিএনপি তো ধরেন এই যে উনার মতো অনেককে তাদের দল থেকে নিয়ে সরাসরি ধানের শীষ দিয়ে দিয়েছে। অনেকগুলো দলকে ধরেন মনে করেন যে তাদের সাথে নিয়ে এখন সরকারও আছে কয়েকজন, সেটা বিএনপিও করেছে। ব্যাপারটা যে এনসিপি একা করেছে তা কিন্তু না। মানে এইখানে বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশে হয় হচ্ছে যে ধরেন ওই যে গ্রামের, কিন্তু একটা গ্রামের উদাহরণটা এখানে খুব নতুন বউ আপনার জন্য, এটা মানে নতুন বউয়ের কিন্তু খুব বেশি। এই গ্রামে এটা শুনছেন না, এনসিপির ক্ষেত্রে এই জিনিসটা ধরেন আমি আপনার একটা উদাহরণ দিই, একদম বাস্তব উদাহরণ। এই কি বলে যে জোকস দিয়ে উদাহরণটা দিল, উদাহরণটা খুব সিরিয়াস। সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ট্রেড লাইসেন্স করছিল, মনে আছে? এটা নিয়ে বাংলাদেশের ন্যাশনাল নিউজ ফাটা একদম। আসিফ মাহমুদ সজীব ভাই নিজে এসে বললো যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি এটা নির্দেশ দিচ্ছি, এটা হবে না, বন্ধ করে দিল। খেয়াল করেন, আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা জাস্ট একটা ট্রেড লাইসেন্স করেছিলেন, সেটা নিয়ে ন্যাশনাল নিউজ হয়ে গেছে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গতকালকে যে সেতু বিভাগের সচিবের সাথে দেখা করে এসেছে, এটা নিয়ে কোনো নিউজ হয়েছে? কেন দেখা করে এসেছে জানেন? উনি একটা কোম্পানি করেছেন 2024 সালের ডিসেম্বর মাস অথবা নভেম্বর মাসে। এই কোম্পানি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। এই কোম্পানি জাপানের সাথে একটা পিপিপি প্রকল্পের কনসালটেন্সি এখানে করতেছে, যে প্রকল্পের সাইজ হচ্ছে 40,000 কোটি টাকা, পাবলিক মানে পাবলিকের টাকা, কিন্তু 2টা ব্রিজ হবে। ওই কোম্পানি এখানে এই যে ধরেন কি বলে এই দালালিটা করার মাধ্যমে ধরেন 5% কমিশন পাবে, এটা হয়তো বৈধ। এখন এই 5%-এর পরিমাণ কত? 2,000 কোটি টাকা। এটা নিয়ে কিন্তু কোনো নিউজ হচ্ছে না, কারণ ওটা তো ছেলে করতেছে, ছেলে করলে আসলে নিউজ হয় না। কিন্তু যদি বাবা করে আর নতুন বইয়ের বাবা হয়, তাহলে ওটা নিউজ হয়। ইন্টারেস্টিং ঘটনাটা বুঝছেন? তো এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা। ধরেন এনসিপি যেহেতু নতুন বউ, ওর সব জায়গাতে খুঁত। এনসিপিতে জাস্ট আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা একটা ট্রেড লাইসেন্স করলে বাংলাদেশের সমস্ত নিউজের ফটোকার্ডে ছেয়ে গেছে। কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে 2,000 কোটি টাকার ধরেন প্রকল্প করতেছে, যে এখন মতো তার কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কিংবা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড একটা কাজ উনি নিয়ে আসতেছে বের করে। তো এইটা কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ আমি অন্তত দেখিনি। একটা নিউজ এসেছে 2-3 দিন আগে, ওটা নিয়ে খুব একটা আলাপ টালাপ হয়নি। আমরাই একটু ধরেন বলতেছি আলাপ, এটা আবার খুব বেশি প্রচার হচ্ছে না। আপনারা আবার যে ভিডিও গেটে প্রচার করেন না, এটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। আমি এর আগে 1-2 জায়গায় বলেছি। এখন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে এইখানে, বাংলাদেশে হচ্ছে যে আপনি যাই করেন সেটাই খারাপ। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা কেন ট্রেড লাইসেন্স করবে, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে না, ও তো করতেই পারে। সালাউদ্দিন আহমেদের ছেলে না, তারা তো জমিদার, তারা তো করবে। আর তোরা তো বেটা হইতেছে ফকিরনি, তোরা কেন এগুলো করবি? এইটা হচ্ছে বাংলাদেশের ধরেন আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য ধরেন এনসিপি যেটাই করে সেটাই খারাপ। কিন্তু উনি আরেকটা কথা বলছেন, এনসিপির জনপ্রিয়তা হয়েছে, এটা মোটেই হয় না। এনসিপির জনপ্রিয়তা ক্রমেই বাড়তেছে, কারণ ওনারা যা কিছু করতেছেন তাতে করে ধরেন বাংলাদেশের মানুষ বুঝতেছে যে এনসিপি ছাড়া তাদের সামনে আর বিকল্প ভবিষ্যতে থাকবে না, কারণ সর্বক্ষেত্রে ফেইলর। কিন্তু জামাতের সাথে নিয়ে জোট অবস্থায় থাকায় কি আসলে এই জায়গায় আপনাদের যে 30 সেকেন্ড আরেকটা জিনিস বলি, 30 সেকেন্ড আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন বিরাট সংকট দেখায় এখন ধরেন বসুন্ধরা গ্রুপের হাতে জ্বালানির ক্ষমতা তুলে দেওয়ার একটা বিরাট আয়োজন করা হয়েছে। মানে সবকিছু এখন আস্তে আস্তে বেসরকারি খাতে দিবে। তা উনি তো রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী, তো ওনাকে অনুরোধ করবো যে সরকারটাকেও বেসরকারি খাতে দিয়ে দেন, সরকারটাও কোনো একটা ধরেন বসুন্ধরা গ্রুপের হাতে দিয়ে দেন। এটাও তো আপনারা চালাইতে পারতেছেন না। ধরুন সরকারে এই কাজটা করতেছে কে? এই কাজটা হচ্ছে আমাদের ব্যয়তন্ত্রের যিনি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইকবাল হাসান মাহমুদ টুকু। উনি ছিলেন ব্যর্থ মন্ত্রী, আর কানসার্টে আন্দোলন সামলাইতে না পারার কারণে খালেদা জিয়া ওনারে মন্ত্রণালয় বদল করে দিয়েছিল। ওনারা এবার আইনা বানাইছে হচ্ছে মন্ত্রী শেখ সেলিমের ব্যয়, মানে ব্যয়তন্ত্রের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর,
উনি এবার হচ্ছে জ্বালানি মন্ত্রী, এবং উনি এসে দিচ্ছে কারে, জ্বালানিটা তুলে দিচ্ছে হচ্ছে গিয়ে বসুন্ধরা গ্রুপকে, একটা কমপ্লিট মাফিয়া গ্রুপ, যেই গ্রুপের চেয়ারম্যান ওই জুলাই মাসে প্রধানমন্ত্রীর ওখানে যে মিটিং করে বলেছে আজীবন আমরা আপনার সাথে আছি, কবরেও যাব আপনার হ্যাঁ সাথে। কবরও আপনার সাথে যাব। আপনার সাথে যাব। এই হচ্ছে ধরুন ওনাদের সরকারের আমি কি- অবস্থা। জি আচ্ছা। রাশেদ খান। দেখেন, রাষ্ট্রপতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আমি সেটা শেষ করতে পারিনি, একটু বলতে চাই। বিএনপির সাবেক নেতাকে জামাত তাদের প্রার্থী ঘোষণা করেছে। 11 দলীয় জোট আসলে ওটা জামাত। হ্যাঁ, জামাত আচ্ছা জামাত। 11 দলীয় জোট বলতে এনসিপির যে সাংগঠনিক অবস্থান, মানে ওনারা যেরকম ওনাদের সেটা- জোট বলতেই বিএনপি বোঝে, শেষ করি। অন্যদেরকে এরকমই মনে করে। তারা নিজেরাই স্বীকার করলেন যে আসলে আমাদের ওই ধরনের সাংগঠনিক অবস্থান সৃষ্টি হয়নি। আচ্ছা, সাংগঠনিক অবস্থান সৃষ্টি হয়নি তাহলে এত চিল্লান কেন? আগে অবস্থান সৃষ্টি করেন। তারপরে তিনি আরো বললেন আরেকটা কথা, যে বাংলাদেশে আসলে টু পার্টি নির্বাচন ঢাকা হয়। ইউনিভার্সিটিতে পড়ছে তো, ওই যে আগে চান্স পেয়ে দেখো, শেষ করি। ওইটা মারলো আর কি। বিশেষ করি টু পার্টি নির্বাচন, এই যে বুঝতে পেরেছেন, তার মানে আপনাদের পার্টির কোনো প্রয়োজন নাই, যেহেতু 10% অলরেডি জামাতে যাওয়ার কারণে চলে গেছে। বাকি যারা আছেন ম্যাক্সিমামই তো জামাতপন্থী, তাই না? দেখেন, ফরিদুল হক ভাই তিনি বললেন আমি এখনও জামাতের বিরোধী, জামাতকে নিয়ে আমি যত সমালোচনা করব তিনি প্রত্যেকটা নোট করবেন এবং উত্তর দিবেন। সরোয়ার তুষার নামে তাদের যে নেতা আছে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে জামাতকে নিয়ে খুব সরব ছিল জামাতের বিরুদ্ধে। তিনি এখন জামাতের আমির হয়েছেন। আমার কাছে মনে হয় মানে জামাতকে নিয়ে তিনি এত পক্ষে বলেন, তিনি মনে করেন আগামীতে যে সময় জোট হবে, যদি আসলে আমি জামাতের বিরুদ্ধে থাকি তাহলে তো আমার বিরুদ্ধে আবার বিদ্রোহী প্রার্থী থাকবে। তো তিনি মূলত জামাতকে খুশি করার জন্য এখন জামাতের আমিরের থেকেও বড় আমির হয়েছেন এই সরোয়ার তুষার। তো যাই হোক, এখন ফরিদুল হক ভাই তো জামাতের বিরুদ্ধে সমালোচনা অনেক করেছে, এখনো আমার মনে হচ্ছে যে তিনি আবার জামাতের আমিরের দায়িত্ব নিতে চাচ্ছেন কিনা। না, এখানে একটু শেষ করি। 10 সেকেন্ডে বলি। শেষ করে দিই। আপনারা এত অপকর্ম করতেছেন, আপনাদেরটা বলে যে টাইম শেষ একটু শেষ হয়ে করি, যায়, আমাদের আচ্ছা। বিরুদ্ধে কোন বলবে, এরপরে- সুযোগই পাই না। আচ্ছা, আর ক্ষমতায় শোনেন। আপনারা, ক্ষমতায় শোনেন, জামাত না। রাষ্ট্রপতির যে বিষয়ে আমি বলছিলাম, আমাকে আমাদের সম্মানিত সাংবাদিক একটি প্রশ্ন করেছিলেন যে বিএনপি যাকে প্রার্থী ঘোষণা করতে চাচ্ছে তিনি সংকট মোকাবেলা করতে পারবেন কিনা। দেখেন, বিএনপির অতীতের অভিজ্ঞতা আছে, আপনার প্রতি সম্মান রেখে বলছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিএনপি এইবার প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সংকট মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, সংকটে জাতির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, এরকম একজন ব্যক্তিত্বকেই বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম কাকে আসলে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে? যেখানে জামাত শরিয়া আইন চাই, আর কর্নেল অলি আহমেদ শরিয়া আইনে বিশ্বাস করে না। তিনি জনসভায় বলেছেন যে জামাতের আমির আমাকে কথা দিয়েছে যদি আমাদের জোট ক্ষমতায় যায় সেক্ষেত্রে জামাতের আমির শরিয়া আইন কায়েম করবে না, সংবিধান অনুযায়ী দেশ চালাবে। আচ্ছা, যে জামাতের গঠনতন্ত্রে উল্লেখ করা আছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, তাহলে ক্ষমতায় গেলে যদি শরিয়া আইন জামাত কায়েম না করে তাহলে জামাত কি মুনাফিকি আইনে দেশ চালাবে? এই প্রশ্ন আমি ফরিদবার কাছে রেখে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, জামাত যে কথা বলেছিল যে আমরা আসলে প্রার্থী দিব না রাষ্ট্রপতি নির্বাচনে, অথচ পরের দিন দিয়ে দিল। জামাতের দ্বিচারিতা সর্বক্ষেত্রে। দেখেন, তারা বললো জুলাই জাতীয় জামাত সনদে দেয় না তো, স্বাক্ষর করবো 11 না। দল দিয়েছে না, জামাতে। এটা জামাত দিয়েছে, এগুলো 11 উনি তো আর দল জামাত করেন না, ভাই, ওরা এটাকে আলাদা জামাত একটা দল। নেতৃত্ব দেয়। জুলাই সনদে স্বাক্ষর করব না, সন্ধ্যার সময় বলল, পিআর ছাড়া সকালবেলা গিয়ে স্বাক্ষর করলো। জামাতের এরকম অসংখ্য দ্বিচারিতা। তারা বলল যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, কোথায় বলেছি? এখন জাতীয় সংসদে তাদের কয়েকজন এমপি প্রতিনিয়ত বলতেছে। তারপরে নির্বাচনী ইস্তেহারে তারা উল্লেখ করে নাই যে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, অথচ গঠনতন্ত্রে উল্লেখ করে রেখেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে। জামাতের এরকম অসংখ্য দ্বিচারিতা। এখন এনসিপি জামাতের কাছ থেকে এরকম দ্বিচারিতা বা মুনাফিকি বা কথার পরিবর্তন বা পোল্টি মারা এগুলো শিখতেছে। নাহিদ ইসলাম নিজেই যে সময় বলে যে আমরা জামাতের নেতৃত্বকে গ্রহণ করব না, এর পরের দিন আবার জামাতের নেতৃত্বকে গ্রহণ করে। আবার ফরিদুল হক ভাই বললেন যে সংস্কারের জন্য যারা সংস্কার চাই আমরা তাদের সাথে। তো জামাত যে সংস্কার চায় না আপনিই তো বলেছেন, আমি তো বলি নাই। ওই সময় তো নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি, ফরিদুল হক, তুষার,
এছাড়া নাহিদ ইসলাম, হান্নান মাসুদ সবাই তো বললো যে জামাত সংস্কার চায় না। তার মানে কি? তার মানে জামাতের সাথে আপনারা প্রকৃতপক্ষে সংস্কারের জন্য যাননি। বিএনপি আপনাদেরকে 4টা আসন অফার করেছিল এবং মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে তারা বিএনপি সংগ্রামী মহাসচিব এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাসায় গিয়ে বসেছিল, ধানের শীষ প্রতীকে ইলেকশন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি বলেছে যে যারা উপদেষ্টা ছিল আমরা তাদেরকে আসলে আসন ছাড়তে রাজি নই। হ্যাঁ, যদি আমরা সরকার গঠন করার পরে আমাদের সাথে কাজ করতে চান তখন আমরা চিন্তা করে দেখব, কোনো সিদ্ধান্ত ফাইনাল দেয়নি। আজকে যদি আসিফ মাহমুদ বিএনপির বিরুদ্ধে কথা বলেন তার সমালোচনা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ তিনি বিএনপিতে যেতে চেয়েছিলেন, বিএনপি তাকে নেয়নি। ঠিক কর্নেল অলি আহমেদ, তিনি বিএনপির সাথে নির্বাচন করতে চেয়েছিলেন, বিএনপি তাকে ওইভাবে আসলে আসন ছাড় দেয়নি। কারণ তিনি এই যে জামাতের সাথে ঘেটুপুত্র হয়ে বসেছিল, এটা বিএনপির কাছে তথ্য ছিল এবং তিনি বিএনপির কাছ থেকে 8 থেকে 10টি আসন চেয়েছিল। তার প্ল্যান ছিল এরকম যে আমি বিএনপির কাছ থেকে আসন ভাগিয়ে নিয়ে জামাতের কাছে বিক্রি করব। যে মানুষটা প্রথম আলোর সংবাদ আপনিও পড়েছেন, আমিও পড়েছি, আমাদের সাংবাদিক ভাই এখানে আছে তিনিও পড়েছেন, প্রথম আলোতে বিস্তারিত উল্লেখ করা হয়েছিল সেই মাসুদ করিম যিনি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিল, সেই এজেন্টের সাথে হাত মিলিয়ে কিভাবে আওয়ামী লীগের সময় কর্নেল অলি আহমেদ তিনি আমাদের এই অপোজিশনের যে আন্দোলন সেটাকে বারবার হতাশ করেছে, অর্থাৎ এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছিল। ব্যর্থ যখন বারবার হচ্ছে তখন এক ধরনের মেসেজ যাচ্ছে, আরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হাসিনার পতন ঘটানো যায় না, সুতরাং হাসিনা যতদিন বেঁচে থাকবে সে ক্ষমতায় থাকুক, আমরা আন্দোলন না করি। এই ধরনের একটি বয়ান সৃষ্টি করার জন্য সেই মাসুদ করিম এখন অ্যারেস্ট হয়ে পুলিশের কাছে রয়েছে, কারাগারে রয়েছে এবং এই 24-এর গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই মাসুদ করিম বাংলাদেশে ফিরে এসেছিল আমেরিকা থেকে, তিনি অ্যারেস্ট হয়ে কারাগারে আছেন। এরপরে প্রথম আলোতে নিউজ হয়েছিল। অর্থাৎ এই যে গোয়েন্দা সংস্থার এজেন্টের ফাঁদে যে কর্নেল অলি আহমেদ পা দিল, তিনি এখন হয়েছেন জামাতের রাষ্ট্রপতি প্রার্থী। দেখেন, আমরা যে সময় যুগপৎ আন্দোলন করেছি ওই সময় উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা ছিলেন এবং 24-এর নির্বাচনের আগে গণতন্ত্র মঞ্চের হয়ে উনিও প্রোগ্রাম করেছেন, আমিও করেছি। ওই সময় আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। কর্নেল অলি আহমেদের নেতাকর্মীরা তারা অনেকে প্রোগ্রাম করতো, আমি একদিনের জন্য কর্নেল অলি আহমেদকে রাজপথে দেখি নাই। তার চিন্তা ছিল এরকম যে আমার কর্মীরা মার খাবে আর আমি পরবর্তীতে বিএনপির কাছ থেকে আসন ভাগিয়ে নিব। এখন বিএনপির বড় অপরাধ হলো যে কর্নেল অলি আহমেদকে কেন আসলে বেশি আসন দেয়নি। হ্যাঁ, তাকে সম্ভবত 1টা বা 2টা আসন দিতে চেয়েছিল। দেখেন, জামাত তাকে কথা দিয়েছিল যদি আমরা ক্ষমতায় যাই সেক্ষেত্রে আপনাকে রাষ্ট্রপতি বানাবো। ছাত্র সংসদ নির্বাচনের লোভ দেখিয়েছিল, দেখেন এইখানে কিন্তু আমাদের সবাই জিতেছে। এছাড়া ফেসবুকের জরিপ দেখিয়েছিল কর্নেল অলি আহমেদ লোভে পড়ে এক প্রকার জামাতে যোগদান করেছে। এবং এর মধ্য দিয়ে আমি যে কথা বলি শোনেন, মানে জামাতের প্রার্থী হয়ে কর্নেল অলি আহমেদ এক প্রকার মুক্তিযুদ্ধের সাথে অবমাননা করেছে এবং তার যে মহান মুক্তিযুদ্ধে অর্জন সেটাকে তিনি এক প্রকার বিসর্জন দিয়েছেন। অনেকে এটা বলছে যে জামাত এই কারণেই যেহেতু তার উপর এক ধরনের মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা নিয়ে বিতর্ক আছে সেটি ঘুচানোর জন্যই তাকে দেখেন, একজন জামাতের মুক্তিযোদ্ধা ছিলেন, তার সর্বশেষ যে অকারেন্স একজন নাবালিকাকে বিয়ের নাটক করা, এটা নিয়ে ডিটেলস আর বলতে চাই না। এখন জামাত মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধে তাদের তো নেতিবাচক ভূমিকা আছে। জামাত আসলে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা শূন্য দল, তাই না? এক প্রকার শূন্য দল। সুতরাং যদি কর্নেল অলি আহমেদকে দাঁড় করানো যায় তারা প্রচার করতে পারবে, আরে আমাদের হয়ে তো একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি প্রার্থী হয়েছিল, তোমরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলো। অর্থাৎ ওই যে 71 নিয়ে দায় আছে, বিতর্ক আছে, নেতিবাচক ভূমিকা আছে, ওইটাকে ঘুষানোর জন্যই তারা কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে। আর দ্বিতীয়ত হলো এনসিপির সাথে প্রশ্নটি আমি একটু এলাহি নওয়াজ খানকে আমি এটা বলে শেষ রেখে করে যেতে আমাদের চাই সাংবাদিক যে ভাইকে দিয়ে আপনি মনে 30 সেকেন্ডে করেন শেষ কিনা করি, 30 সেকেন্ডে শেষ করে যে দিই। জামাত আসলে দায় মোছার জন্যই কর্নেল অলিকে রাষ্ট্রপতির নির্বাচনের জন্য আসলে মনোনয়ন দিয়েছে।